দুপুরের খাবার খেয়ে আস্তে ধীরে হেঁটে হেঁটে নিজের দোকানের দিকে যাচ্ছিল আদিব। প্রতিমধ্যে হুট করে কেউ এসে পিছনে থেকে তার হাত ধরে ফেলল। আকস্মিক এমন ঘটনায় চমকে উঠল আদিব। পরক্ষণে চিরচেনা সেই কণ্ঠে আদিব নামটি কর্ণকুহর হতে হকচকিয়ে উঠল সে। মুহূর্তে পা জোড়া যেন বরফের ন্যায় জমে গেল তার। এটা কি তার শোনার ভুল ছিল নাকি সত্যি? নিশ্চিত হতে শব্দের উৎস খুঁজতে পেছনে ঘুরতে চোখ মুখ শক্ত হয়ে গেল তার। দৃষ্টিতে যেন ঘৃণা উপচে উপচে পড়ছে। এই মানুষটাকে এখানে মোটেও আশা করেনি সে। মুহূর্তে পুরনো ক্রোধ, ক্ষোভ, ঘৃণা মিলেমিশে একাকার। মাথা চাপা দিল তার। নিজের হাতটা এক ধাক্কায় ছাড়িয়ে নিয়ে দু কদম পিছিয়ে গেল সে। ঋতুর দিকে একটি বারও তাকালো না অবধি। পরক্ষণে উল্টো পথে হাঁটা দিল সে। রাস্তার মধ্যে বসে সিনকেট করতে চাচ্ছে না সে। তার থেকে ভালো এখান থেকে দ্রুত চলে যাও। মন থেকে একবার মুছে গেলে তার ছায়াটাও সহ্য হয় না অপর মানুষটার। আদিবেরও এই মানুষটার সাথে কথা বলতে ঘৃণা হচ্ছে। তীব্র ঘৃণা হচ্ছে। এই নারী তার কেউ না, কেউ না। সে অন্য কারো অধিকার। আদিবের এমন আচরণে মন ক্ষুণ্ণ হলো ঋতুর। অজানা এক অভিমানের বাসা বাঁধল হৃদয়ের গহীনে। তার আদিব এমন করে বদলে গেল কি করে? চোখ দুটো ছলছল করছে তার। পরক্ষণে নিজের করা অন্যায়ের জন্য অনুশোচনা অনলে দগ্ধ হচ্ছে ভিতরটা। একটাই তো তার প্রাপ্য। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল ঋতু। ঋতুর ভাবনার ভিতরে লম্বা পা ফেলে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে আদিব। ঋতু এক প্রকার দৌড়ে গেল আদিবের কাছে। মৃদু চেঁচিয়ে বলে, আদিব যেও না আদিব, আমাকে তোমার সাথে নিয়ে যাও প্লিজ। আমাকে একটু শান্তি দিবে? এই মনটা যে বড্ড ক্লান্ত। আমার কর্মের ফল আর বহন করতে পারছি না আমি। আমাকে একটু এবার অন্তত শান্তিতে দেওয়া। আমি একটু শান্তি চাই। ঋতুর কণ্ঠে ছিল নিদারুণ অসহায়ত্ব, যা অপর পুরুষটিকে শুনলেও শুনল না। তার মনে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। যত প্রিয় মানুষ হোক না কেন, একবার মন থেকে উঠে গেলে দ্বিতীয়বারের মতো আর মনে বসানো যায় না। অবিশ্বাস একবার মনের দরজায় কড়া নাড়িয়ে হাতছানি দিলে তার অসহায়ত্ব যখন নিছক ছলনা মনে হয়, অপর মানুষটির নিকট ঋতু পুনরায় আদিবের ডান হাতটা শক্ত করে আঁকড়ে ধরল। ঋতুর এমন আচরণে পুরনো কোত মাথায় ভয়ঙ্করভাবে দাউ দাউ করে জ্বলে উঠল আদিবের। ঋতুর স্পর্শ যেন তার শরীর ঝাঁকিয়ে ঘিন ঘিন করে উঠল। নিজের হাত ছাড়াতে ছাড়াতে আদিব দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর ক্রোধিত কণ্ঠে বলল, খবরদার, খবরদার, পুনরায় আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু এর ফলাফল মোটেও ভালো হবে না আপনার জন্য। আদিব, দয়া করে আমার কথাটা একটাবার শোনো। আমাকে আর একটিবার সুযোগ দাও প্লিজ। আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আর একটাবার সুযোগ দাও আদিব। আমি তোমার পায়ে পড়ি। ঋতুর চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলে সত্যি আদিবের পা জড়িয়ে ধরল। পা ছাড়ুন প্লিজ। আমি আপনার কথা মোটেও শুনতে যাচ্ছি না ঋতু। আপনি আগে আমার কাছে কেউ থাকলেও বর্তমান আপনি অন্য কারো স্ত্রী। অন্যের জিনিস হস্তক্ষেপ করার স্বভাব আমার থাকলেও নিশ্চয় আপনার থাকলেও নিশ্চয় আমার নেই। কিছু ভুলের কখনো ক্ষমা করা যায় না। আর রইল আমার মেয়ের কথা। আমার মেয়ে, বাবা-মা দুজনেই আমি। এতদিন যখন সামলাতে পেরেছি মেয়েকে, অবশ্য বাকি জীবনও পারব। আমি বেঁচে থাকতে কখনো আমার মেয়ের মাকে প্রয়োজন হবে না আশা রাখছি। আপনার এসব চিন্তা করতে হবে না খামোখা। যদি চিন্তায় হতো অন্তত এত কিছু করার আগে একবার হলো ভাবতেন। এখন আর এসব ভেবে লাভ কী বলুন? আপনি আপনার নতুন সংসার নিয়ে ভালো থাকুন। শুধু শুধু ঝামেলা না করে এখান থেকে চলে যান দয়া করে। না, না, আমি যাব না। আমি তোমাকে ভালোবাসি আদিব। আমি আমার ভুল বুঝতে পেরেছি আদিব। আমি অন্য কাউকে চাই না। আমি তোমার কাছে থাকতে চাই। আমার ভুল হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করো। আমি একটু শান্তি চাই। তোমার সাথে বাঁচতে চাই। তোমার কাছে একটু আশ্রয় চাই আদিব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কি নিষ্পাপ ছিল সেই চাওয়া! আহা! এই চাওয়ার মধ্যে ছিল না কোনো ছলনা। কণ্ঠে ছিল মানুষটিকে হারানোর অসহায়ত্ব, প্রিয় মানুষটিকে হারানোর ভয়। সময়ের মূল্যায়ন না করে অসময়ের চাওয়া আদৌ কি পূর্ণতা পায়? পায় না। সঠিক সময়ে নিজের করা কর্মগুলোর দিকে লক্ষ্য রাখতে হয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেকে সচল রাখতে হয়। তবেই জীবনে সার্থকতা মিলে। না হয় নিজের করা ঘৃণিত কর্মের জন্য আজীবন মানুষের কাছে প্রতিনিয়ত হাসির পাত্র হয়ে মরতে মরতে বাঁচতে হয়। প্রিয় মানুষের প্রতি বিশ্বাস একবার ভাঙন ধরে গেলে তখন সে সত্যি কথা বললেও সেখানে অবিশ্বাসের ছোঁয়া লেগে যায়। বিশ্বাস হলো মাটির পুতুল ভাঙার মতো। ভাঙার পরে সেটা জোড়া দিলেও ভাঙা দাগটা ঠিকই থেকে যায়। তেমনি ঋতুর আবেগী কথা শুনেও হৃদয়ে যতটুকু দয়া হলো না আদিবের। সে শব্দ করে হাসলো। পরক্ষণে কণ্ঠে তাচ্ছিল্যতার সুর টেনে বলল, ভালোবাসা? হাহা! তুমি বোধহয় জানো না আমি আর সেই আগের আদিব নাই। বাস্তবতা আমাকে অনেক শিখেছে। আমিও মানুষ চিনতে শিখেছি। আসলে দোষটা তোমার ছিল না। আমি ভুলেই গিয়েছিলাম সবাই সবকিছুর যোগ্য না। যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল তার চেয়ে অধিক ভালোবেসেছি বলে হয়তো তুমি আমার ভালোবাসার মূল্য বুঝতে পারোনি। আমি অনিয়মের নিয়ম ভেঙে তোমাকে ভালোবেসেছি। আর তুমি সেই ভালোবাসাকে নিয়ম করে অবহেলা করেছ। আসলে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে আমরা কেউ সেটার মূল্যায়ন করি না। তাই যতটুকু প্রয়োজন তার চেয়ে অধিক কোনো কিছুই করা উচিত নয়। সেটা ভালোবাসা বা কেয়ার, রেসপেক্ট,
ট্রাস্ট যাই হোক না কেন। এখন আমি আমার মতো ভালো থাকতে শিখে গেছি। মেনে নিয়েছি কঠিন বাস্তবতাকে, মেনে নিয়েছি নিয়তিকে। আমার লাইফে বিশ্বাসঘাতকতায় প্রবেশ করা নিষিদ্ধ। ঋতু অবাক হয়ে শুনছিল আবিদের কথাগুলো। আজ এই আবিদের মধ্যে কতটা পরিবর্তন। ঋতু মানতেই পারছে না যেন হৃদয়ের আশার আলোটুকু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। স্তব্ধ হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটির দিকে। তার কান্না থেমে গেল। আদিবের পা থেকে হাতের বাঁধনটা ছুটে গিয়েছে। আদিব মুহূর্তে অন্যদিকে মুখ রেখে সরে দাঁড়িয়ে পুনরায় আবারও বলল, ভাগ্যক্রমে আমাদের আবার দেখা হলো। সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি এটাই যেন শেষ দেখা হয়। তবে শেষবারের জন্য তোমার কাছে একটা অনুরোধ রাখবো। তাহলে তা হলো মিথ্যে ত্যাগ করা। কারণ এই মিথ্যের কারণে তোমার আমার মাঝে এতটা দূরত্ব, এই মিথ্যের কারণে তোমার আমার পথ আলাদা। মিথ্যের কারণে আমাদের বিচ্ছেদ হয়। এই মিথ্যের কারণে শুধু আমাদেরই নয়, হাজারো সম্পর্কের বিচ্ছেদ হয়। আর আমি চাই না এই মিথ্যের কারণে তোমার পরবর্তী সম্পর্কের বিচ্ছেদ নেমে আসুক। আমি চাই না অবিশ্বাসের আগুনে তোমার সম্পর্কটা পুড়ে ছাই হোক। তুমি বলেছিলে ভালোবাসা, আমি বিশ্বাস করেছিলাম। তোমার নানা রকম মিথ্যে জেনেও আমি সুযোগ দিয়েছি। তবে সুযোগ একবার দেওয়া ঠিক আছে, কিন্তু বারবার দেওয়া বোকামি। আর ভুল তো মানুষই করে, কিন্তু যে ভুল জেনে শুনে বারবার করা হয় সেটাকে ভুল বললে নিঃসন্দেহে মূর্খতা করা হবে। তাই আমিও পারলাম না আরেকবার সেই ভুলকে প্রশ্রয় দিতে। আদিবারে এক মুহূর্ত দাঁড়ালো না, পা বাড়ালো নিজের গন্তব্য। ঋতু রাস্তার উপরে বসে আদিবের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। এদের এতক্ষণে চিৎকার চেঁচামেচি কান্নার শব্দ শুনে গ্রামের কিছু মানুষ ঋতুর নিকট এসে জড়ো হলো। আদিব ও ঋতুর পাশাপাশি গ্রাম হবার কারণে অনেকে তাদের বিষয়ে অবগত। ঋতুকে এখানে দেখে সব অবস্থা দেখে কারো মনে সামান্য দয়া হলো না। সবাই উল্টে ছিছি করছে। যে যা পারছে মন্দ কথা শোনাতে ভুলল না। এক বয়স্ক মহিলা তো তাকে দেখে আঁচল দিয়ে নিজের মুখ ঢেকে নিল, যেন ঋতুকে নিজের চেহারা দেখলেও ঢের অমঙ্গল। মানুষজনের কথা কানে আসতে আদিব পিছনে ফিরে তাকালো। ঋতুকে কিছু মানুষ ঘিরে ধরেছে। সেদিকে পাত্তা দিল না আদিব। পরক্ষণে কোথা থেকে যেন আদিবের এক দুঃসম্পর্কে চাচি এসে হাঁক ছেড়ে ডেকে জিজ্ঞাসা করলো, আদিব বাবাজি, এহেনে কি হয়েছে? এই অপয়া মেয়ে এহেনে আইলো কেমনে? তেমন কিছু হয়নি চাচি, আমি দোকানে যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। আমি আসি এখন। ব্যস্ততা দেখে দ্রুত চলে গেল আদিব। এখানে এক মুহূর্ত সে থাকতে চায় না। তার যেন দম আটকে যাচ্ছে। আজ আর দোকানে মন বসবে না তার। নিরিবিলি একটা জায়গা একান্ত সময় কাটানোর জন্য নদীর দিকে এলোমেলো পায়ে হাঁটছে। পুরো ক্ষতগুলো জাগ্রত হচ্ছে বারংবার। শূন্য দৃষ্টিতে নিক্ষেপ করে এলোমেলোভাবে বলল, জীবনে বহু কিছু হারিয়েছি, কিছু ইচ্ছায় তো কখনো অনিচ্ছায়। আজ তোমার হারানোটা ছিল আমার ইচ্ছেরই একটা অংশ। আমায় আগলে নিলে যত্নে ভাঙতে চাওয়া মানুষটাকে আমি আমার জীবন থেকে খারিজ করলাম। একবার ছেড়ে যাওয়া মানুষগুলো আবারও ফিরতে চাইবে। আদৌ তাদের সাথে পুনরায় কি জীবন বাঁধা হয়ে যাবে? উত্তরটা হবে না। কিছু কিছু মানুষ কে কখনোই দ্বিতীয়বার ক্ষমা করা যায় না, কক্ষনোই না। আদিবের চাচি বুঝালো আদিবকে কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তে উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল, এই কলঙ্কিনী নষ্টি, তুই কোন মুখ লইয়া এই গ্রামে যাইছস? দুইটা সংসার তছনছ করে তোর মনে শান্তি হয় না? সোনার টুকরো পোলাটা রাইখা বুড়ো একটা ব্যাটার লগে ভাগছস। পোলাটারে একবার টাকা পয়সা সব নিয়ে খাইছত। এখন আবার পোলাটায় যেই না একটু নিজের জীবনটা গুছাই লইব, অমনি এখানে হাজির হইছ। তা তোর নতুন আদর্শ কম পড়ছে? আছে নাই? কম পড়লে পাড়ায় যা। তোর জন্য ওইটাই ভালো। এতক্ষণে ওই দূর গ্রামে দূর হবি শয়তানের বাচ্চা। আর যেন গ্রাম কোনোদিন তোর ছায়া এই গ্রামে নাহা দেখি। বলে আবারও ধাক্কা দিল চাচি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে যেন উপভোগ করছে বিষয়টা। ঋতু প্রত্যুত্তরে কাউকে কিছু বলতে পারল না। কি বলবে সে? তার কর্ম ভালো হলে তো এসব আর শুনতে হতো না। অনুতপ্তের আগুনে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অথচ কাউকে কিছু বুঝতে পারছে না। লোকজন এমন বাজে বিশ্রী বিশ্রী বাক্য আর সহ্য করতে পারল না ঋতু। ক্লান্ত শরীর এক বুক অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রাম ছাড়ল ঋতু। আবার জসিমের নিকটে যাবে বলে গাড়িতে বসলো। আজ তার আপন বলতে কেউ নেই। তার কষ্টগুলো অনুভব কেউ করছে না। বিশাল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। জসিমের ওইখানেই তার শেষ ভরসা। যত কষ্ট দিক, একটা থাকার মতো আশ্রয় তো আছে। পরক্ষণে যাবার মনে মনে ভয়ও হচ্ছে তার। যদি জসিমও তাকে সবার মতো তাড়িয়ে দেয়। প্রায় ঘণ্টাখানেক হয়েছে নদীর পাড়ে ঘাসের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আবিদ। নিজের কষ্টগুলো যেন নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে ওই দূর আকাশে। অতিরিক্ত সিগারেটের ফলে মাথা টনটন করছে তার। হাতের সিগারেট দুইটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আকাশের দিকে তাকিয়ে বার কয়েক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আবিদ। অতঃপর মনে মনে আওড়ালো, আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তাআলা নিজ হাতে শান্তি দেন। আজ না হোক
আজ থেকে ১০ বছর কিংবা ১০ যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক। তারা উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা উপলব্ধি করুক অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট সুদসহ নিজের কাছে ফিরে আসে। মাথাটা ঘুরছে তার। পিঠে গিয়ে নদীর পানি নিয়ে ভালোভাবে চোখ মুখে ছিটালো। পরক্ষণে সুমনা বেগম ফোন দিলে বাজারের কিছু লিস্ট দিল। আজকের বিষয়টি এখনো তার অজানা রয়ে গেল। মায়ের ফোন পেয়ে নিজেকে সামলে নিল আদিব। মধ্যবিত্ত পুরুষ মানুষদের ভিতরে কষ্ট জাগ্রত করতে নেই। তাদের কষ্টগুলো বুকের ভিতরে খুব গোপনে মাটি চাপা দিয়ে রাখতে হয়। কেননা তাদের যে অনেক দায়িত্ব জীবন সংসারে। নিজের কষ্টগুলো মাথা থেকে ঝেড়ে হেলে দুলে নিজের বাড়ির দিকে রওনা হলো আবিদ। ঋতু ঢাকায় পৌঁছাতে রাত ১০টা বেজে গেছে। বাস থেকে নেমে ক্লান্ত দেহ বিষণ্ণ মন নিয়ে টেনে হিঁচড়ে কোনো মতে জসিমের বাসার দিকে যাচ্ছে। এরপর তার সাথে ঠিক কী হবে আদৌ জানা নেই তার। জসিমের ভয়ে বুকে ধুকপুকানি হচ্ছে। ঋতু অনুভূতি হচ্ছে সারা শরীর মৃদু কাঁপছে। তবু এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া তার কোনো উপায় নেই। নিজ দোষে সৃষ্টিকর্তা যে সকল তার সকল পথ বন্ধ করে দিয়েছে। শরীর চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতা ছাপ। তার উপর সারাটা দিন অনাহারে করছে মেয়েটা। হাঁটতে পারছে না ঠিকভাবে, দেহটা চলছে না সামনে। নিজের কাছে টাকা আছে খুব সীমিত, তবুও ক্ষুধার জন্য কিছুই খেতে হবে। হঠাৎ চোখ পড়ল একটা চায়ের দোকানে। সেখান থেকে ১০ টাকা দিয়ে দুটো পাউরুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে গপ গপ করে খেয়ে নিল। দোকানদার অবাক চোখে এক ক্ষুধার্ত মেয়ের খাওয়া দেখলো। পেটের ক্ষুধার জন্যই তো মানুষ কত কি করে। এই মেয়েটাকে এসব দেখলে একটা সময় নাক সিটকাতো। আজ পেটের দায়ে অমৃত ভেবে খাচ্ছে শুকনো পাউরুটি। ঘণ্টাখানেক সময় হয়েছে জসিমের বাসার সামনে জুবুথুবু হয়ে বসে আছে ঋতু। বাসার দরজায় বড় একটা তালা ঝুলানো। চারপাশ শুনশান নীরবতা বিরাজমান। রাত তরতর করে বাজছে অথচ মানুষটার কোনো খবর নেই। ঋতুর ফোনটা অব্দি তুলছে না। মনটা কুঁকাইছে তার। তবে কি শিলার নিকট গিয়েছে জসিম? ঋতু ছিল তার কয়েকদিনের মোহ গুটি, কয়েকদিনের প্রয়োজন মাত্র। মোহ কেটে গিয়েছে। এখন ঋতুর দর্শনও বিষাক্ত ঠেকাচ্ছে জসিমের কাছে। সংসারের জন্য শিলাকেই খুব দরকার তার। সেটা হাড়ে হাড়ে অনুভব করছে জসিম। তাই শিলাকে নিজের কাছে আনবার জন্য মরিয়া হয়ে উঠছে জসিম। ঋতু কয়েকদিন আগে শুনেছিল সে যেভাবেই হোক শিলা ও তার ছেলেমেয়েদের ঢাকায় নিয়ে আসবে। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও হয়েছিল। তাকে বারবার বাসা থেকে যাবার হুমকি দিয়েছিল জসিম। সেখানে গতকাল সে নিজ ইচ্ছায় জসিমকে কিছু না বলে বাসা থেকে চলে গেছিল। এমনটা করা একদম ঠিক হয়নি তার। নিজের জায়গায় নিজে হাতছাড়া করল সে। জসিমের মতো মানুষের দ্বারা সবই সম্ভব। মাথা ভর্তি দুশ্চিন্তা, একাধিক প্রশ্ন কিলবিল করছে মস্তিষ্ক জুড়ে। তবে কি জসিম শিলাকে নিয়ে আসবে? তাকে যদি বাসায় আর না তোলা হয়, একা এই শহরে কি করবে সে? কোথায় যাবে? না, ভাবতে পারছে না ঋতু। তার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আরও কিছু সময় অপেক্ষা করছে ঋতু। কিন্তু আসছে না জসিম। ক্লান্ত শরীর নিয়ে সারা রাত এখানে বসে থাকা সম্ভব নয়। মিনিট ১০ দূরত্বে বান্ধবী রিয়ার বাসা। একবার ভাবলে সেখানে যাবে। আবার ভাবলে এত রাতে তাদের বিরক্ত করা কি ঠিক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে ঋতু। হুট করে সিদ্ধান্ত নিল রিয়াকে একবার কল করা যাক। যদি যেতে বলে তবেই যাবে সে। কয়েকবার কল দিতেই রিসিভ করল রিয়া। ঋতু আকুতি কণ্ঠে বলল, "দোস্ত, আমি আসবো তোদের বাসায়। বড় বিপদে পড়েছি। একটা রাত জায়গা হবে তোদের বাসায়? প্লিজ একটা রাত শুধু।" এত রাতে ঋতু তার বাসায় আসবে শুনে কপালে ভাঁজ পড়ল অপর প্রান্তের মানুষটি। খানিকটা চিন্তিত হয়ে প্রশ্ন করল, "এত রাতে আমাদের বাসায় আসবি মানে? কোনো সমস্যা আছে নাকি তোর নতুন জামাই বাসা থেকে বের করে দিয়েছে?" শেষের কথাটি খোঁচা দিয়ে বলল রিয়া, যা ঋতুর হৃদয়ে হাজারো সূচের মতো ভিজল। ঋতুকে আজকের ঘটনা আড়াল করলো। মুখে একটা হাসি টেনে বলল, "কি যে বলিস? আমি গ্রামে গিয়েছিলাম কয়েকদিন আগে। একটু আগে ফিরলাম। আর উনি হঠাৎ ব্যবসার কাজে ঢাকার বাইরে চলে গেছে। ফিরতে অনেক রাত হবে। বাসার চাবিটা ওনার কাছে। বাসার সামনে একা একা ভয় করছে আমাদের।" রিয়া বিশ্বাস করলো কিনা বোঝা গেল না। তবে অনুভব করছে ঋতু একদম ভালো নেই। ঋতুর এমন একটা ঘৃণ্যত কাজের জন্য তার উপরে ক্রোধিত রিয়া। একসময় দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এখন দুজনের মাঝে বড্ড দূরত্ব। আগে তার অনেক বিপদে বেশ সাহায্য করেছে ঋতু। এই মানুষটা বিপদে তাকে কি করে না করা যায়? মানবিকতার খাতিরে কয়েক সেকেন্ড চুপ করে আসতে অনুমতি দিল রিয়া। অনুমতি পেয়ে আর ১ সেকেন্ডও ব্যয় করলেন ঋতু। দ্রুত পায়ে এগোলো রিয়ার বাসায়। ঋতুর জীর্ণশীর্ণ মুখটা দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। রিয়ার ও হাসব্যান্ড সাজিদকে নিয়ে এক রুমের একটি বাসায় ছোট্ট সংসার যাদের, যার ফলে সব কিছু এক রুমের মধ্যে। ঋতু ফ্রেশ হয়ে এলো, খাটের কিনারে বসলো। তার একপাশে রিয়া ও সাজিদ বসা। কয়েকবার লক্ষ্য করছে ঋতু সাজিদ তার শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি ভালো ঠেকছে না ঋতুর কাছে। সে মাথা নত করে আছে। রিয়া ঋতুকে পর্যবেক্ষণ করলো কিছু সময়। মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। তাই ঋতুকে বসতে বলে ফ্রিজ থেকে খাবার পানি গরম করতে গেল রান্নাঘরে। এই সুযোগে সাজিদ এসে ঋতুর গা ঘেঁষে বসলো। ঋতু লাফ দিয়ে উঠে মৃদুস্বরে বলল, "কি করছেন ভাইয়া? দূরে গিয়ে বসুন।" পরক্ষণে ঋতুর একটি হাত ছো মেরে টেনে নিজের পাশে বসিয়ে সাজিদ ফিসফিস করে বলল, "এত দূর দূর করছো কেন শালিকা? বুড়ো বয়সে ব্যাটারা তোমার কাছে চান্স পায়। আমি ইয়াং দুলাভাই হয়ে কি
সুন্দরী শালীকে একটু আদর করতে পারি না? একটা রাত হবে কি? একবার আসো, তোমার বুড়ো জামাইয়ের থেকে অনেক বেশি সুখ দেব। বলে পৈশাসিকভাবে হাসলো সাজিদ, যা দেখে ঘৃণায় ক্রোধে মিলেমিশে একাকার ঋতুর শরীর। শরীর ঘিন ঘিন করছে, নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না ঋতু। এক ঝটিকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সাজিদের গালে এক থাপ্পড় মারতে এগোতে হাতটা শক্ত করে চেপে দিল সাজিদ। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে উঠল ঋতু। সাজিদ হাত আরও একটু শক্ত করে দাঁতে দাঁত চেপে নিম্নস্বরে কটমট করে বলল, তোর ওই অপবিত্র শরীর নিয়ে এত অহংকার? মনে হচ্ছে দুধের ধোয়া তুলসী পাতাতেই। তোকে তো আমি দেখে নিব। এরই মাঝে রিয়ার পায়ের আওয়াজ শোনা গেল। এই শব্দ কর্ণকুহরিতে পৌঁছাতে ঋতুর দিকে রক্তিম চোখে একবার তাকে হাত ছেড়ে দিয়ে রুম থেকে বাইরে চলে গেল সাজিদ। লজ্জায় ঘৃণায় চোখ দুটো ঝাপসা হয়ে গেল ঋতুর। আজ নিজের করা ভুলের জন্য প্রতি পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে। সবাই তাকে পেয়ে বসেছে যেন। একটা সময় সাজিদ তাকে কতটা সম্মান করতো, কতটা ভালো মানুষ মনে করতো। অথচ আজ মানুষটা তাকে কুৎসিত প্রস্তাব দিচ্ছে। এই পুরুষ কি আদৌ ভালো মানুষ? না, এরা হচ্ছে মুখোশধারী শয়তান। এই শহরের প্রতিটি অলিগলিতে এমন হাজারো মুখোশধারী ভদ্রলোক আছে। এক শয়তানের পাল্লায় পড়ে এক জীবনে এত দুর্দশা। আজ আদিব তার কাছে থাকলে হয়তো দুঃখরা তাকে ছুঁতে পেত না। আফসোস, মানুষটাকে নিজেই ঠকিয়েছে সে। তার সমস্ত বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে মিলিয়ে দিয়েছে হাওয়াতে। তার সরলতা নিয়ে খেলা করেছে প্রতিনিয়ত। এখন মানুষটাকে বুঝতে শিখেছে বিশ্বাসঘাতকতার বারবার ক্ষমা করতে নেই। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে ঋতুর থেকে। ভাবতে চোখের জমাট বাঁধাগুলো, অশ্রুগুলো গড়িয়ে পড়ল গাল বেয়ে। এখানে এই বাসায় আর মন টিকছে না ঋতুর। তার জন্য তার বান্ধবীর সংসারে অশান্তি সৃষ্টি হোক একদম চায় না সে। কিন্তু এত রাতে কোথায় যাবে? তাই বাধ্য হয়ে এই রাতটা এখানেই কাটাতে হবে। রিয়াকে খাবার নিয়ে রুমে আসতে দেখে দ্রুত চোখের জলটুকু মুছে ফেললো হাতের উল্টো পিঠ দিয়ে। আজকের ঘটনা বলে দুজনের মধ্যে অশান্তি বাড়াতে দিল না ঋতু। তাই এসব বিষয়ে কিছু বলল না রিয়াকে। রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকলো ঋতুকে। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও গলা দিয়ে নামছে না খাবার। কয়েক লোকমা খেয়ে রেখে দিল খাবার, যা দেখে মনে মনে ভীষণ বিরক্ত হলো রিয়া। রাতে খাটে ঋতুকে ঘুমাতে দিয়ে ফ্লোরে বিছানা করছে রিয়া। সেও সাজে সেখানে ঘুমাবে বলে। তা দেখে মনে মনে ঢোক গিল ঋতু। সাজিদকে ভীষণ ভয় করছে। যদি আকস্মিক ঘুমের ঘোরে তার কাছে চলে আসে, খারাপ কিছু করে বসে সাজিদ। এসব লোকদের একদম বিশ্বাস নেই, রিস্ক নেওয়া একদম ঠিক হবে না। তাই ঋতু মিনমিন কণ্ঠ বলল, রিয়া, তুই আমার পাশে ঘুমা, খাটে তো অনেক জায়গা। ফ্লোর ঠান্ডা, তোর এমনিতেই ঠান্ডা সহ্য হয় না। তাছাড়া কতদিন পরে তোর সাথে দেখা হলো, আয় না আজ একসাথে ঘুমাই দুই বোন। রিয়া আর না করলো না, এমনিতে ফ্লোরে ঘুমাতে অভ্যস্ত নেই সে। তাই সাজিদকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, ঋতু ঠিক বলেছে সাজিদ, তুমি একটু কষ্ট করে এখানে ঘুমাও প্লিজ, আমি ঋতুর কাছে ঘুমাই আজকে। বলতে বলতে রিয়া খাটে শুইল। এদিকে সাজিদের মন ক্ষুণ্ণ হলো, রাগে ফুঁসছে সে ভিতর ভিতর। তার সমস্ত পরিকল্পনা জলে গেল। মনে মনে ভাবছে, রিয়া ঘুমালে চুপি চুপি ঋতুর কাছে যাবে সে। অথচ ঋতু তার সমস্ত পরিকল্পনা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল ঋতু। এখন নিজের বউটাকেও কাছে পেল না। মনে মনে বিশ্রী কয়েকটা গালি দিল ঋতুকে। ঋতু রিয়াকে জাপটে ধরে সারা রাত ভয়ে ভয়ে নির্ঘুম কাটিয়ে দিল। অতঃপর খুব ভোরে উঠে জসিমের বাসার সামনে চলে গেল। যদিও রিয়া নাস্তা খেতে যেতে বলেছিল তাকে বারংবার, কিন্তু ঋতু শুনল না। সে এমনিতেই যেখানে যায় সেখানে অশান্তি শুরু হয়। না জানি আবার কোথায় কখন কোনো ঝামেলা হয়, এ নিয়ে আতঙ্কিত থেকে ঋতু। কমিশ গেলেও চায় না তার জন্য তার প্রিয় বান্ধবী এতটুকু কষ্ট পাক। যেন আছে, সুখে থাকুক মেয়েটা। তাই তো সাজিদের মুখদর্শনের আগে দ্রুত জায়গা ত্যাগ করলো ঋতু। সকালে এসে যখন বাসায় তালা ঝুলানো দেখলো, তখন ঋতু নিশ্চিত হলো জসিম রাতে বাসায় ছিল না। তাহলে লোকটা গেল কে? আনমনে নিজেকে প্রশ্ন করলো। মন যেন উত্তর দিয়েছে, লোকটা শিলার কাছে গিয়েছে ঋতু। জসিম নিকট, তার প্রয়োজন শেষ ঋতু। এখন শুধু তোকে তার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা বাকি। ভেতর থেকে কাল্পনিক উত্তর শুনে ঋতুর বুকটা ছ্যাদ করে উঠল। নিজের আজগুবি ভাবনা মনের ভিতরে চাপা দিয়ে পাশের রুমের লোকদের জিজ্ঞাসা করলো, তারাও কিছু জানে না জসিম কই গেছে। আশাহত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে অপেক্ষা করছে বাসার ভিতরে যাবার জন্য। অবশেষে ৯টার দিকে দূর থেকে কাঙ্ক্ষিত পুরুষটির মুখটি দেখার আশায় আলো দেখা গেল মুখশ্রী জুড়ে। পরক্ষণে তার সাথে সাথে ঠিক হতে চলছে ভাবতেই আশার আলোটুকু নিভে গেল। চোখে মুখে ফুটে উঠছে ভয়। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে মেয়েটা। অনেক সময় মনের ডাকও সত্যি হয়ে যায়। ঋতুর মন ঠিকই বলছে, জসিম শিলার নিকটে গিয়েছিল। শিলা ছেলেমেয়েদের নিয়ে এখন বাবার বাড়িতে থাকে। দীর্ঘদিন পরে হঠাৎ জসিমকে দেখে সবাই অবাক হয়েছিল। সেই সাথে বিভিন্নভাবে অপমানিত হতে হয়েছে। শিলা ও ছেলেদের নিয়ে আসছে শুনে ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা। দীর্ঘদিন পরে বাবাকে দেখে ছেলে মেয়ে দুটো আব্বু আব্বু বলে পিছু ছাড়ছে না। কতদিন পরে সন্তানের হাসি খুশি মুখটা দেখে সহজ সরল মনের অধিকারী শিলা রাজি হয়ে সে যাবে জসিমের সাথে। ভাই ভাই বউদের বউ আপদ বিদায় করতে পারলেই বাঁচে। তারা শিলাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে যাতে শিলা চলে যায়। বিনিময়ে বোঝা দূর হবে তাদের ঘাট থেকে, তারা মুক্তি পাবে। কিন্তু বেঁকে বসে শিলার মা। উনি কাট কাট গলায় স্পষ্ট বলে দেয়,
তার মেয়ে সতীনের সংসারে পাঠাবে না। ঋতুকে ডিভোর্স দিলে তবেই শিলা যাবে। এর আগে যেন শিলা দা দ্বারে কাছে দ্বিতীয়বার না আসে জসিম। আরও বিভিন্নভাবে অপমান করেছে, যা খুব গায়ে লেগেছে জসিমের। তবু মুখ বুজে হজম করে নিচ্ছে। শিলা ও তার মায়ের কথা কিংবা সিদ্ধান্তের উপর কিছু বলতে পারেনি। এই মাটার জন্যই তো টিকে আছে সে। মা না থাকলে বোধহয় এতদিনে শিলার অস্তিত্বটুকু মুছে যেত পৃথিবী থেকে। জসিম তাদের কথা দিয়ে এসেছে ঋতুকে ডিভোর্স দিয়ে হবে। এমনকি ঋতুর অগোচরে ডিভোর্সের কাগজ রেডি করে রেখেছে সে। তবুও শক্তপোক্ত শাশুড়ির মন বিন্দুমাত্র গলেনি। যেটুকু সময় ছিল ঋতুর জন্য কথায় কথায় শুধু অপমানিত হতে হয়েছে। আর এসব সহ্য না করতে পেরে পুনরায় ঢাকা এসেছে রসিম। বাসার সামনে আসতে তখনই ঋতুকে চোখে পড়ল। তখনই ভিতরে সমস্ত ক্রোধ মুহূর্তে মাথায় চাপা দিল। এই মেয়ের জন্য গ্রামের মানুষ তাকে ছিছি করে। জসিম তেড়ে এসে ঋতুকে গলা চেপে ধরে বিশ্রী বাক্যে গমগম কণ্ঠে বলল, নটির বাচ্চা নটি, তুই এখানে কেন? তুই না চলে গেলি? তোর কাছে আবার আসছিস কেন? কার কাছে রাত কাটিয়ে এসেছিস এখানে অপয়া নষ্টি? আমার চোখের সামনে থেকে যা এক্ষুনি। মুখের বাক্য শেষ করে ছুঁড়ে মারল ঋতুকে। শক্ত হাতের বাঁধন থেকে গলাটা ছাড়া পেতে জোরে জোরে হাঁপাতে লাগলো ঋতু। জসিম তালা খুলে ভিতরে যাবে, অমনি ঋতু দৌড়ে এসে জসিমের একটা হাত ধরে আকুতি মিনতি করল, তুমি আমাকে ভুল বুঝো না জসিম। আমাকে তাড়িয়ে দিও না, দোহাই লেগে জসিম। আমি আর কখনো কোথাও যাব না বাসা থেকে। শেষবারের মতো ক্ষমা করে দাও। জসিম উচ্চস্বরে বলল, হাত ছাড়। তোকে আর আমার ঘরে তুলব না। তোর জন্য যত অশান্তি, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে এক ঝটিকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল জসিম। আকস্মিক ঘটনার ধাক্কাটা ঋতু টাল সামলাতে না পারে ছিটকে দেওয়ালের সাথে পড়ল। মুখ দিয়ে উচ্চারিত হতো, ও মা গো! এদের চিৎকার গালমন্দ কথা শুনে পাশের বাসার কিছু লোক জড়ো হলো। ঋতুকে একজন মহিলা তুলে বসালো। জসিমকে হুমকি দিয়ে বলল, বাসায় এসে বউটাকে এভাবে মারতেছেন কেন? আপনি কি মানুষ? এমন করলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। জসিম বাজ খেয়ে গেল, বলল, এই আমার বউ না, আপনারা সাক্ষী। আমি এই মুহূর্তে ওরে তালাক দিলাম। সাথে সাথে মুখে ৩ বার তালাক উচ্চারণ করল জসিম। ঋতু অবাক হয়ে দেখছে এই মানুষটাকে। কি করেনি এই মানুষটার জন্য? অথচ আজ জীবন থেকে মুক্তি করে দিবার আগে একটাবারও ভাবল না। এমন ঘটনায় উপস্থিত সবাই হতবাক। জসিম দ্রুত ভিতরে প্রবেশ করে ভেতর থেকে ডিভোর্স পেপার ও কাবিনের ১,০০,০০০ টাকার একটি চেক ঋতুর মুখের উপর ছুঁড়ে মারল। রীতি কাঁপা কাঁপা হাতে কাগজটি তুলে যখন দেখতে পারল ডিভোর্সের পেপার, অমনি কলিজাটা দুমড়ে মুচড়ে উঠল তার। দিক বিদিক শূন্য হয়ে সবার সামনে জসিমের পা জাপটে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার সাথে এত বড় অন্যায় করো না জসিম। আল্লাহ ছাড়বে না তোমাকে। দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। তোমার জন্য সব শেষ করেছি, সবাইকে ছেড়েছি। তুমি তো জানো তুমি ছাড়া আমার কোথাও যাবার জায়গা নেই। আমার আশ্রয়টুকু এভাবে কেড়ে নিও না। মেয়েটির করুণ আর্তনাদ শুনে উপস্থিত মানুষগুলোর চোখে জল টইনবর। কিন্তু পাষাণ হৃদয়ের পুরুষটি এতক্ষণও মায়া হলো না। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋতুকে। এক মহিলার চোখের জল মুছতে মুছতে বলল, ইসলামের শরীয়ত মোতাবেক তোমাদের তালাক হয়ে গেছে। কাঁদিস না মা, আল্লাহ আছেন উপরে। এসব অমানুষকে মুক্ত করে দে, ডিভোর্স পেপারে সাইন করে দে। তারপরে এখান থেকে জীবনটা নিয়ে চলে যা মা। ভাগ্যে যা আছে তাই হবে। ঋতু চিৎকার দিয়ে বলল, আমার জীবনটা তুই নষ্ট করে দিলি জানোয়ারের বাচ্চা। আমার সাথে করা অন্যায়ের জন্য তুই শাস্তি পাবি, তুই বাঁচবি না। তোর আয়ু কমে গিয়েছে। জাহেল তুই, বেশি দিন বাঁচবি না। তোর বিদায়ের পালা এবার। হঠাৎ চুপ হয়ে গেল ঋতু। অবশেষে কাঁপা কাঁপা হাতে মুক্ত করে দিল জসিমকে। ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো সবাই চলে গিয়েছিল যার যার ঠিকানায়। শুধু রয়ে গেল ঋতু। তাকে কেউ সঙ্গে নিল না। সব কিছু হারিয়ে আসছে নিঃস্ব। প্রাপ্তির খাতা একেবারে শূন্য। এত বড় পৃথিবীতে কেউ তার রইল না। চারপাশে যেন শূন্যতা বিরাজমান। তার বুকটা হাহাকার করছে। আজ তার সব হারিয়েছে। তবে কি এটাই তার কর্মের ফল? নাকি আবারও বাকি? ভাবল না কিছু আর। সব কুল হারিয়ে অতিশোকে পাথর হয়ে গেছে মেয়েটা। রাস্তার পাশ ধরে এলোমেলো পায়ে হাঁটছে অচেনা অজানা ঠিকানায়। বাসর ঘরে বসে আছে ফারিয়া। তার কোলটা দখল করে আছে ছোট্ট আদিবা। ছোট্ট মেয়েটা চুপ করে গুটি গুটি মেরে ফারিয়ার গায়ের সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে বহুদিন পর এক মায়ের উষ্ণতা অনুভব করছে সে। ফারিয়া মায়ের মতো মমতাময়ী হাত দিয়ে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে মেয়েটাকে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে ফারিয়া। কত মায়া মেয়েটার মুখে। অবশেষে আজ ঘরোয়াভাবে তার বিয়ে হয়েছে আদিবের সাথে। সুমনা বেগম আজ নিয়ে এসেছে তাকে। এতক্ষণ নতুন বউ দেখার জন্য মানুষজন ছিল। রাত বাড়ার সাথে সাথে সবাই চলে গেছে। ততক্ষণে ফারিয়াকে আবিদের রুমে নিয়ে এসেছে সুমনা বেগম। সাথে এসেছে আবিদাও। সে ফারিয়ার পাশে পাশে ঘুরছে। ফারিয়া তা দেখে আবিদাকে কোলে তুলে নিল। সাথে সাথে একদম চুপ করে বসে আছে আবিদা। সুমনা বেগম পাশে এসে ফারিয়াকে মৃদু স্বরে বলল, ফারিয়া মা। জি আম্মা বলুন। আদিবা ঘুমাচ্ছে, আমার কাছে দাও। তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়? না আম্মা, কি যে বলেন, কষ্ট হবে কেন? ঘুমায়নি ও এখানে, থাকুক এখানে আমার কাছে। হুট করে সুমনা বেগম ফারিয়ার একটা হাত ধরে অনুরোধ করলো, কান্নারত কণ্ঠ বলল, মারে, আমার ছোট্ট নাতনিটাকে কখনো কষ্ট দিও না। আমার অবর্তমানে নিজের মেয়ের মতো করে রেখো ওকে।
মা থেকে মা নেই বাচ্চাটার। আজ থেকে আদিবাকে তোমার হাতে তুলে দিলাম। কখনো বুঝতে দিও না তুমি সৎ মা। এটাই আমার অনুরোধ মা। সুমনা বেগম চোখের পানি কয়েক ফোঁটা ফারিয়ার হাতে পড়তে কেঁপে উঠল সে। তড়িঘড়ি করে মৃদু কণ্ঠে বলে, এ কি আম্মা? আপনি কাঁদছেন কেন? দয়া করে কাঁদবেন না। আম্মা, আমিও সৎ মায়ের হাতে মানুষ হয়েছি। মায়ের আদর কখনো পাইনি। বিয়ে হয়েছে, এখন থেকে আপনারাই আমার আপনজন। আমি জানি সৎ মায়ের হাতে মানুষ হওয়া কতটা কষ্টকর, যন্ত্রময়। যে কষ্ট আমি ভোগ করেছি, সেই কষ্ট একটা আঁচড়ও আমি ছোট্ট আদিবার গায়ে লাগবে না। আমি আপনাকে কথা দিচ্ছি আম্মা। ফারিয়ার কথায় খুশি হলো সুমনা বেগম। উনি মৃদু হাসলো। ফারিয়ার মেয়ের মতো যত্ন নিলে হাত দিয়ে চোখের জলটুকু মুছে নিয়ে পুনরায় বলল, আর কাঁদবেন না আম্মা। এমনিতে আপনি অসুস্থ। সুমনা বেগম ফারিয়ার কপালে চুমু দিয়ে বলল, না আর কাঁদবো না। আর শোনো, তোর মা নেই বলে এমন কথা আর বলবি না, খবরদার। আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। ফারিয়া মৃদু হাসলো। সুমনা বেগমের স্পর্শে মায়ের ছোঁয়া অনুভব করছে সে। বহু বছর পর কেউ তাকে মেয়ে মতো আদর করছে, কাছে টেনে নিল। ইস, মায়েদের ছোঁয়া এত মনোমুগ্ধকর হয় বুঝি? ফারিয়ার জানা ছিল না। বসার ঘরে কারো কথার আওয়াজ শুনে সুমনা বেগম রুম থেকে চলে গেল। ফারিয়া এই সুযোগে আদিবার কপালে চুমু খেলো। তারপর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর মা। আমি থাকতে তোকে কখনো মায়ের কষ্ট অনুভব করতে দিব না। আবিদা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। সে কি বুঝলো কি জানে। কিছুক্ষণ পর তার আদো আদো কণ্ঠে বলল, তুমি আমার আম্মু? হ্যাঁ মা, আমি তোমার আম্মু। আচ্ছা, আমি তোমাকে একটু আম্মু বলে ডাকি? ইস, মা হারা এক অসহায়ত্ব মেয়ের কি নিষ্পাপ আবদার। ফারিয়ার চোখ দুটি ছলছল করে উঠল। সেও তো আবিদার মতো মা হারা ছিল। ফারিয়ার চোখের জল দেখে আবিদার ছোট্ট মস্তিষ্ক ব্যথিত হলো। সে করুণ কণ্ঠে বলল, থাক, আমি আম্মু ডাকবো না তোমারে। তুমি কাঁদুনি নতুন বউ? ফারিয়া দ্রুত নিজের চোখের জলটুকু মুছে ফেলল। একটু হেসে বলে, আমি কাঁদছি না আম্মু। তুমি আম্মু বলে না ডাকলে অনেক কাঁদবো। আদিবা ঝড়ের বেগে কয়েকবার আম্মু আম্মু বলে আমার আম্মু। কতদিন পর কাউকে আম্মু ডেকে ছোট্ট বাচ্চাটা আনন্দিত। একটু পর পর আম্মু বলে তৃষ্ণার্ত হৃদয়ে মনে হচ্ছে এক ফালি স্বচ্ছ জল, যা ছোট্ট আদিবাকে তৃপ্তি দিচ্ছে। ফারিয়া আদিবাকে যত দেখছে, যত কথা শুনছে, তত মায়া হচ্ছে। কতটা আদুরে মায়াবী বাচ্চা। সারাটা দিন মন চাচ্ছে সারাদিন আদর করতে। ইস, এত সুন্দর বাচ্চা রেখে তার মা অন্য পুরুষের সাথে কি করে থাকে? মনে মনে ফারিয়া ধিক্কার জানালো ঋতুকে। কিছু সময় আদিবা ঘুমিয়ে পড়ল। তার একটু পরে সুমনা বেগম নিজে কাছে গেল আদিবা। যদিও ফারিয়া বলেছিল থাকুক তার কাছে, তবুও সুমনা বেগম জোর করে নিয়ে গেল। কেননা যতই আপন ভাবুক, মেয়েটা তো বিবাহিত জীবনের নতুন, তারও তো স্বপ্ন আছে এই রাত নিয়ে। রাত 12টা এখন। ফুলশয্যার ঘরে আবিদের জন্য অপেক্ষা করছে ফারিয়া। আসার পর থেকে লোকটাকে আর চোখে পড়েনি তার। নীরব রজনীতে না চাইতে কত শত ভাবনা আবিদকে নিয়ে ভাবছে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে ভিতরে প্রবেশ করলো আবিদ। আবিদের উপস্থিতি টের পেয়ে লজ্জায় অজানা এক অনুভূতি মিশে যাচ্ছে ফারিয়ার। হয়তো এখান থেকে নতুন হবে তাদের নতুন জীবনের সূচনা। দাম্পত্যের জীবন থেকে সপ্তাহখানেক সময় অতিবাহিত হয়েছে। সমাজের নিয়ম অনুযায়ী বিয়ের দুদিন পরে নতুন বউকে নিয়ে আবিদকে শ্বশুরবাড়িতে থাকতে হয়েছে দুদিন। তাদের সাথেও ছিল আবিদটাও। এ নিয়ে আবিদের অগোচরে ফারিয়াকে অনেকেই খোঁচা দিয়ে কথা বলেছে। বাচ্চা হবার আগে বাচ্চার মা এসব নিয়ে হাসাহাসি করছে। যদিও ফারিয়া এসব গায়ে মাখেনি, মুখ বুজে হজম করে নিয়েছে। তার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ভাগ্যকে মেনে নিয়েছে। বিয়ের ঝামেলা সব চুকে গিয়েছে। দুদিন পর পুনরায় শ্বশুরবাড়ি এসেছে ফারিয়া। বাসায় কেউ নেই। একজন অসুস্থ শাশুড়ি, যার নিজেরে হাঁটাচলা করতে কষ্ট হয়, তাই অল্প কয়েকদিনের সংসারের সমস্ত দায়িত্ব সে নিজেই নিয়েছে। সংসারের কাজকর্মে এসব করতে সে ছোটবেলা থেকে অভ্যস্ত, তাই সংসারের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তার। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ফারিয়া। এরই মধ্যে আবিদাও উঠে গেছে। তাকে ফ্রেশ করিয়ে কোলে তুলে নিল। মা মেয়ে দুজনে মিলে তারপর রান্নাঘরে গেল নাস্তা বানানোর জন্য। ফারিয়ার পেছন পেছন ঘুরছে আর একটু পর পর আম্মু আম্মু বলে ডাকছে আবিদা। আবার বিভিন্ন আজগুবি কথা বলছে, আবার খিলখিল করে হাসছে মায়ের সাথে ছোট্ট আবিদা। ফারিয়ারও বেশ লাগছে। সেও উপভোগ করছে আবিদার কথাবার্তা। দুজনকে দেখে মনে হচ্ছে আপন মা মেয়ে না, এই কটা দিন দুজনে দুজনকে আপন করে নিয়েছে। অবুঝ ছোট্ট বাচ্চাটা কি আপন পরে ব্যবধান বোঝে না? তাদের যারা একটু বেশি আদর করবে তাদের পেছনে পেছনে ছুটবে সারাদিন। বাধ্যগতভাবে সে তার সব কথা মেনে নেবে। ফারিয়া রুটি সেঁকতে সেঁকতে আবিদাকে বলল, আবিদা আম্মু, দেখো তো তোমার বাবাই ঘুম থেকে উঠছে কিনা। আবিদা বাধ্য মেয়ের মতো ছুটে গেল বাবার রুমে। চেয়ারে বসে উচ্ছ্বাস নিয়ে এসব দেখছে সুমনা বেগম। কদিন পরে তার নাতনিটা আবার প্রাণ ফিরে পেয়েছে। মনে হচ্ছে এই বাসাটা হারিয়ে যাওয়া আনন্দ পুনরায় মেতে উঠেছে। আজ থেকে কর্মজীবনের দিকে ছুটতে হবে আবিদকে। দোকানে অনেক কাজ জমা হয়ে আছে এতদিনে, তাই আজ উঠে রেডি হচ্ছিল আবিদ। মেয়েকে দেখে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো আবিদ। আবিদা টেনে হেসে কোল থেকে নামতে চাইছে। তা দেখে আবিদ প্রশ্ন করলো, কি হয়েছে মা, নড়াচড়া করছে কেন তো? আমারে চলো চলো, আমি আম্মুর কাছে যাবো।
আবিদ মুচকি হেসে ছেড়ে দিল। এরই মধ্যে ফারিয়া আবিদের জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। আবিদকে রেডি হয়ে দেখে বলল, মা আপনি এত রেডি? আসুন এবার খেতে চলুন। না, আমার খাবার সময় নেই, তোমরা খেয়ে নিও, আমি বাইরে থেকে খেয়ে নেব। তারা দেখে যেতে যেতে বলল আবিদ। হুট করে ফারিয়া আবিদের একটা হাত আটকে দিয়ে বলল, বাসা থেকে খেয়ে যান, বাইরের খাবার শরীরের জন্য ক্ষতিকারক। একদিন খেলে কিছু হবে না, সময় নেই আজ একদম। ফারিয়া শুনল না। সে দ্রুত হাতের খাবারের প্লেট থেকে এক টুকরো রুটির সাথে ডিম ভাজি নিয়ে আবিদের মুখের সামনে এসে লাজুক হেসে বলল, আমি খাইয়ে দে, নিন এবার জলদি খান। আবিদ চমকালো, দৃষ্টি নিক্ষেপ করলো ফারিয়ার মুখশ্রী পানে। এভাবে প্রথম প্রথম ঋতুও তাকে খাইয়ে দিত। হুট করে বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে। মানুষটা আর তার নেই, তার জায়গাটা অন্য কেউ। আচ্ছা, এত আদর যত্ন তার ভাগ্যে সইবে তো, নাকি ফারিয়াও হারিয়ে যাবে সবার মতো? ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। এই যে কি ভাবছেন, নিন হা করুন। নম্র মেলি কণ্ঠ শুনে ভাবনা থেকে বেরিয়ে আসলো আবিদ। তারপর খেয়ে নিল মুখের সামনে খাওয়া টুকু। রুটি চিবাতে চিবাতে আবিদ জিজ্ঞাসা করলো, মা খেয়েছে? হ্যাঁ আম্মা খেয়েছে, প্রথমেই আমি খাবার দিয়ে এসেছি তাকে। আচ্ছা তুমিও খেয়ে নিও ঠিকভাবে, কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়ে বলিও। আচ্ছা। ফারিয়া টুকটাক কথা বলছে, আবার বাবা ও মেয়েকে যত্ন করে খাইয়ে দিছে। আবিদা হঠাৎ করে ছোট ছোট হাত দিয়ে মায়ের মুখের সামনে একটু রুটি ধরে বললো, আম্মু তুমিও খাও। ফারিয়া মুচকে এসে খেয়ে নিল। চার দেওয়ালের মাঝে আবদ্ধ রইল একটি সুখী পরিবারের চমৎকার দৃশ্য। আবিদ খেয়ে মাকে বলে চলে গেল দোকানে। ফারিয়া আবিদকে কোলে নিয়ে শাশুড়ির রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মা ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা খাইছি, তুমি নাস্তা করছো? জি আম্মা। আপনার আর কিছু লাগবে? না মা। আচ্ছা আমি রান্নাঘরে আছি, কিছু দরকার হলে সাথে সাথে আমাকে বলিয়েন, খবরদার একা একা করতে যাবে না। ফারিয়ার কথায় হাসলো সুমনা বেগম। এই হাসি একদম ভেতর থেকে তৃপ্তিময় হাসি। আহা কি স্নিগ্ধ মায়েদের হাসি। মায়ের হাসি এত সুন্দর কেন? এই হাসি স্বচ্ছ টলমলে, নেই কোনো কৃত্রিমতা স্যার। মেয়েটা এই কয়েকদিনে তার যত্নে কোনো ত্রুটি রাখেনি। বস্তিতে এক গাছের ছায়া নিচে ক্লান্ত দেহ নিয়ে বসে আছে ঋতু। রাজকীয় বিলাসবহুল ঘর ছেড়ে আজ তার জায়গা মিলছে কোনো এক জীর্ণ শীর্ণ বস্তিতে। শেষ অবধি এখানেও থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। চারিদিকে একবার উদাসীন দৃষ্টি নিক্ষেপ করলো। ভারী নিঃশ্বাস ফেলে স্থির নয়নে খোলা আকাশের দিকে তাকিয়ে রইল ঋতু। শরীর আগের থেকে খারাপ যাচ্ছিল তার। সেই সমস্যাগুলো আরও গুরুতর হচ্ছে দিন দিন। মানসিক শারীরিক কন্ডিশন মোটেও ভালো যাচ্ছে না ঋতুর। তাদের দ্বিতীয় বিচ্ছেদ আজ 8 দিন অতিবাহিত হয়ে চলছে। এই 8 দিনের চেহারায় বয়সের ছাপ পড়ে গিয়েছে স্পষ্ট। তার দেহটা শুধু বেঁচে আছে পৃথিবীতে, আত্মাটা মরে গিয়েছে সেই কবে। যেদিন জসিম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার জীবনে আসল মানুষ কে ছিল, সেদিন ভিতর থেকে মরে গেছে ঋতু নামক মানুষটা। প্রতি মুহূর্তে অনুশোচনার আগুনে ঝলসে যাচ্ছে ভিতরটা, যা কেউ অনুভব করছে না। বুক থেকে প্রতিনিয়ত ভারী কতগুলো দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার নেই তার। হাতে অবশিষ্ট বলতে কিছুই রইল না। ঠুনকো একটা আবেগ প্রশ্রয় দিয়ে নিজ হাতে বাকি জীবনটা তছনছ করে দিয়েছে সে। জীবনে কিছু ভোলার বোঝা আজীবন বয়ে বেড়াতে হয়। এই শহরের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন হাজারো ব্যর্থ জীবনের গল্প। প্রতি মুহূর্তে মরণ যন্ত্রে ছটফট করছে ব্যর্থ মানুষগুলো। আবিদের সাথে করা অন্যায়গুলো ভিতর থেকে কুড়ে কুড়ে হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে মেয়েটার। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে সে একজন চরমভাবে ব্যর্থ নমনী। বেঁচে থাকার মতো সকল অবলম্বন, নিজস্ব সঙ্গী, সন্তান, সংসার, প্রয়োজনীয় সব কিছু হারিয়ে আজ একেবারে নিঃস্ব। নিজেকে দুনিয়ার সব থেকে অভাগী বলে মনে হচ্ছে, যার প্রাপ্তির ঝুলিতে একেবারে শূন্য কোঠার। হঠাৎ চোখ পড়লে আকাশের দুটো পাখি একসাথে উড়ে বেড়াচ্ছে। একটি পাখি আগে উঠছে আর একটা পাখি পিছনে। ঋতুর মনে হচ্ছে পেছনে থাকা পাখিটা আবিদ আর অন্যটা সে। একটা সময় আবিদও তার পিছনে পিছনে এইভাবে ছুটত। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে ঋতু মনে মনে বিড়বিড় করে বলল, জানো আবিদ, তুমি হেরে গিয়েও জিতে গেছো। তুমি হেরে গিয়েও আমার ছলনার ঠুনকো অন্ধবিশ্বাসের কাছে। আর আমি ভয়ঙ্করভাবে হেরে গিয়ে ভাগ্যের কাছে। অন্ধবিশ্বাসের জন্য সাময়িক কষ্ট পেলে গোটা আস্ত একটা লাইফ তোমার জন্য রয়ে গেছে। আর আমি সর্বকুল হারিয়ে একেবারে নিঃশ্বাস। দীর্ঘ একটা আফসোস প্রতিনিয়ত আমাকে কুড়ে খাচ্ছে। আমি তোমার হৃদয়ে উজাড় করে ভালোবাসতে পারলাম না। তোমার ইচ্ছে মতো ভালোবাসাটা পারাটা আমার আর হলো না। তুমি অন্য কারোর জন্যই সঠিক, তাই তো তোমাকে আর নিজের করে পেলাম না। তোমাকে ভালোবাসে আমার কোনো কষ্ট নেই, তোমার প্রতি আমার হাজারটা অভিযোগও নেই, শুধু আফসোস। দীর্ঘশ্বাস সারা জীবন থাকবে বক্ষ পিঞ্জরায়। তোমার মন ভরে ভালোবাসাটা ইহজন্মে আর হলো বলে। থামল ঋতু। নিজের অকান্ত কথাগুলো ওই খোলা আকাশে উড়িয়ে দিল। ইস কত সুখময় স্নিগ্ধ ছিল সেই দিনগুলো। আজ চোখের সামনে ভাবছে, শুধু মানুষটাকে সে ছেড়ে দিয়েছে, এখন আর চাইলেও পাওয়া যাবে না। আচ্ছা, সৃষ্টিকর্তা তাদের পথ আর একটু দীর্ঘ করতেই পারত। ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল। কি গো মাইয়া, এখানে এমনি বইসে আসছস কেন? তুমি না ডাক্তার জেবের জন্য যাও?
এইডা কইলে না সকালে আমার আরও কথা কর্ণকুহরে পৌঁছাতে ভাবনা থেকে বেরিয়ে আসলো ঋতু। দেখতে পেল এক মাঝবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার পাশে। সে ভুরু কুচকে উত্তর পাওয়ার জন্য তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পথ থেকে এই মহিলার নিকট আশ্রয় পেয়ে এসেছে, যদিও টাকার বিনিময়ে থাকতে তার টিনের ছোট্ট ঘরটাতে, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করছে এই বয়স্ক মহিলার নিকটে। অজান্তে একজন মানুষ তার খোঁজ নিচ্ছে নিজ থেকে। কৃতজ্ঞতা নহেনে মহিলার দিকে তাকিয়ে রইল ঋতু। মহিলা অধৈর্য হয়ে পুনরায় বলল, কি গো, কথা কইবার আছো না কেন? চোখের জলটুকু মুছে মলিন কণ্ঠে ঋতু বলল, এই তো খালা, যাব এখন। হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই একটু জিরিয়ে নিলাম এখানে। যাও, এখন মেলা বেলা হয়েছে, দেরি হইলে ডাক্তার পাইবে না। আর ডাক্তার না পেলেও কোনো সমস্যা নেই। ডাক্তার তো বর্জ্য শরীরের ক্ষত সারতে পারে খালা। মনে যে বিষাক্ত হাজারো ক্ষত আছে, তা কি দেখবে ডাক্তাররা খালা? এত শক্ত কথা বুঝিবার পারি না বাপু, একটু খোলসা করে কও তো দেখিনি। কি শুনবে খালা? নিজের পুরো একটা জীবন আমি নিজে হাতে নষ্ট করে দিছি। না বাঁচার মতো বেঁচে আছি, না মৃত্যুর চেয়ে ভালো থাকবো, সেই রকম কিছু করছি। শুধুমাত্র দুশ্চিন্তা ভর্তি মাথা নিয়ে কোনো রকম দিনগুলো লোক পাড়িয়ে দিচ্ছি। না ভবিষ্যৎ নিয়ে ভাবছি, না বর্তমান সময়ে ভালো আছি। অতীত নিয়ে তো কোনো আলাদাভাবে বলার কোনো অবকাশ নেই আমার কাছে। আমি নিজেই জানি না আমি কি করছি, কি করা উচিত আমার। আমি এটাও জানি না কি হচ্ছে আমার সাথে। আরও কত কি হওয়ার বাকি আছে সামনে দিয়ে। যাই হোক, এভাবে যাচ্ছি খালা। ঋতু আর এক মুহূর্ত দেরি করলো না, হাঁটা দিল সামনের দিকে। পিছনে থাকা মহিলার বোধগম্য হলো না ঋতুর কথা। সে নির্বোধের মতো তাকিয়ে ঋতুর যাওয়ার দেখছে। তবে এটুকু বুঝলো মেয়েটা এক আকাশ কষ্ট বুকে। ব্যস্ত শহরের সাথে মানুষগুলো ও ব্যস্ত। কাউকে নিয়ে ভাববার এত সময় নেই। মহিলা আর ভাবলো না, নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। কেননা একবেলা কাজ না করলে পেটে আর খাবার জুটবে না। এই শহরে শূন্য পকেট থাকলে কেউ কারো নেই। টাকা থাকলে দুনিয়ার সমস্ত বিলাসিতা হাতের নাগালে। বস্তি ছেড়ে হেঁটে হেঁটে শহরে এসেছে ঋতু। জসিমের দেওয়া কাবিনের শেষ সম্বলটুকু ঋতুর কাছে রয়েছে। প্রথমে ব্যাংক থেকে কিছু টাকা তুলে নিল, তা দিয়ে ডক্টর দেখালো। তাকে দেখবার মতো আর কেউ রইল না। নিজেকে বাঁচতে হলে কিছু একটা কাজ করতে হবে। তার আগে সুস্থ নেওয়াটা অনেক জরুরি। ৭-৫ ভাবতে ভাবতে হসপিটালে এসেছে ঋতু। ডক্টর তাকে কতগুলো টেস্ট দিয়েছে। সেগুলো করে রিপোর্টের জন্য করিডোরে বসে অপেক্ষা করতে লাগলো। সবার মতো তার এত তাড়া নেই, কিন্তু কোনো সঠিক গন্তব্য নেই। গা ছাড়া ভাবে বসে পড়ে হসপিটালে রাখা একটা চেয়ারে। ছোট হঠাৎ দেখতে পেল ছোট্ট অসুস্থ একটি বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এক মা কান্না করতে করতে দ্রুত ডক্টরের কেবিনের দিকে ছুটছে। যা দেখে আবিদার কথা খুব মনে পড়ছে। বুকটা হাহাকার করছে। আজ কেমন আছে ছোট্ট মেয়েটা? তার করা কর্মের ভুক্তভোগী আবিদাও। তার জন্য তো ছোট্ট মেয়েটা বঞ্চিত হয়েছে মায়ের আদর থেকে। কেমন মা ছিল সে? আসার সময় কিছুটা সময় আগে তো মেয়েটাকে খুব মেরেছিল। কখনো ওইভাবে যত্ন নেওয়া হয়নি মেয়েটার। আজ বড্ড বুকটা পুড়ছে ঋতুর। একটু মেয়েটাকে বুকে জড়িয়ে নেবার জন্য বুকটা তীব্র হাহাকার করছে। অথচ আজ মেয়েটা তার কাছ থেকে কত দূর। মেয়েটা কেমন আছে খোঁজ অবধি জানা নেই তার। নিজেকে নিজে ঘৃণা হচ্ছে। ছি, কেমন মা আমি? মা হবার কোনো যোগ্যতা নেই আমার। আমি মা হিসেবে চরমভাবে ব্যর্থ। পরক্ষণে জসিমের প্রতি তীব্র ক্রোধ মাথা চাপা দিল। নিজ হাতে খুন করতে ইচ্ছে করলো মানুষরূপী জানোয়ারটাকে, কিন্তু মানুষ চাইলে সব ইচ্ছে পূরণ করতে পারে না। তাই তার ডাকে সাড়া না দিত, তবে জীবনটা অন্যরকম হতো। তার ধোকায় পড়ে তো জীবন থেকে সব হারিয়েছে সে। শুধু নিজের বলতে আফসোস আর দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে আছে মেয়েটা। সৃষ্টিকর্তার নিকট বারবার বলেছে তার থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া পুরুষটিকে নির্মম মৃত্যু হোক। ওদের মতো মানুষের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার রাখে না। কে জানে সৃষ্টিকর্তাগুলো কি না সন্তানহারা এক অভাগী মায়ের করুণ আর্তনাদ। দুপুর গড়িয়ে বিকেলের আভা ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। এরই মধ্যে একজন নার্স এসে পায়ে তার নিকট এসে প্রশ্ন করলো, আপনি মিস ঋতু? জি। আপনার সব রিপোর্ট রেডি ম্যাম। সেগুলো নিয়ে দ্রুত ডক্টরের কেবিনে চলে যান। কথা শেষ করে আবার দ্রুত ঝড়ের গতিতে চলে গেল নার্সটি। ঋতুকে একটু জিজ্ঞাসা করার সময়টুকু অবধি দিল না। এরা সবাই বিজি, অহেতুক কারো কিছু দুরন্ত সময় নেই কারো খোঁজ নেবার। ঋতুর মনটা ছটফট করছে রিপোর্টে কী আছে জানার জন্য। ভিতর থেকে অস্থিরতা কাজ করছে তার। রিপোর্ট নিয়ে ডক্টরের সামনে বসে আছে ঋতু। ডক্টর কপাল ভাঁজ ফেলে অনেকক্ষণ যেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবগুলো রিপোর্ট, যা দেখে ঋতু ভীষণ নার্ভাস ফিল করতে তার বুকের ধুকপুকানি বেড়ে গেছে। চিন্তিত হয়ে ডক্টরের মুখের দিকে তাকিয়েছে ঋতু। ডক্টর চারপাশে একবার দৃষ্টি নিক্ষেপ করে হতাশ কণ্ঠে বলল, মিস ঋতু, আপনার সাথে কেউ আসেনি? না ডাক্তার, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যা বলার আমাকে বলুন। ডক্টর কোনো ভনিতা ছাড়াই বলল, আপনার অবস্থা খুব শোচনীয় রীতি। আপনার রিপোর্ট খুব খারাপ। আরও আগে আসা উচিত ছিল আপনার। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, যা সমস্ত ব্লাডে ছড়িয়ে পড়েছে। ডক্টর কথাগুলো শুনে উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল ঋতু। ঋতুর চারপাশে যেন প্রতিনিয়ত হয়েছে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে। মুহূর্তে মস্তিষ্ক যেন অচল হয়ে গেল। বিশাল এই আকাশটা যেন তার মাথার উপর ভেঙে পড়ল। শরীরে হিমশীতল কিছু প্রবেশ করলো, সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল তার। ঋতুর মনে হচ্ছে পায়ের তলা থেকে
মাটিটুকু যেন সরে গেছে। আবার মনে হচ্ছে শূন্যে ভাসছে সে। মস্তিষ্কের জন্য জানান দিছে বারবার, "তোর সময় ফুরিয়ে গেছে ঋতু। তোকে আর পৃথিবীর মাটি চায় না।" ডক্টর বোঝাতে পারল ঋতুর মনের অবস্থা। উনি ঋতুকে ঠান্ডা হতে বলল। ঋতু ধাম করে চেয়ারে বসে পড়ল। ডক্টর পুনরায় বলল, "শুনুন, এভাবে সহসা ভেঙে পড়লে চলবে না। মনে সাহস রাখুন। মন শক্ত করতে পারলে অল্পতে শরীর খারাপ হবে না। যে কয়দিন বেঁচে আছেন নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে আপনার। আর আপনি মানসিকভাবে ভেঙে পড়লে তো চলবে না মিস।" ডক্টরের কথা শুনে ঋতুর মাঝে কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না। সে ফাঁকা মস্তিষ্কে জিজ্ঞাসা করল, "এর কোনো চিকিৎসা নেই ডাক্তার?" "বাংলাদেশে ভালো চিকিৎসা নেই। আপনার যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন। তবে ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এতে অনেক টাকার প্রয়োজন। আনুমানিক ৮-১০ লক্ষ টাকা তো লাগবেই। আমার কাছে এত টাকা নেই ডাক্তার। তবে কি আর বেশি দিন বাঁচব না আমি? আমার হাতে কিছু সময় নেই ঋতু। বেশি, বেশি সৃষ্টিকর্তাকে ডাকুন। উপরওয়ালা চাইলে সুস্থ হতে পারেন। আপাতত আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। এগুলো নিয়মিত খাবেন।" এদিকে জসিম নতুন বাইক কিনে মনের আনন্দে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছে। আজই ছেলেমেয়ে শিলাকে নিয়ে আসবে ঢাকায়। ব্যবসার ঝামেলার জন্য যেতে পারেনি। ঝামেলা না হলে সেই কবেই যেত সে। মনটা যেন সারাক্ষণ শিলা, শিলা করছে। পুরুষের কাছে টাকাই সব। আগে টাকা ছিল না? কেউ তাকে ২ পয়সা দাম দিত না মানুষ। আজ টাকা আছে, সবাই তাকে আলাদাভাবে সম্মান দিচ্ছে। অথচ আসল টাকাটা কার কেউ জানবার প্রয়োজন বোধ করল না। বর্তমান সমাজে যার হাতে টাকা, ক্ষমতা তার। পৃথিবীতে এত সুখময়, ইস! জসিমের নিকট সবকিছু রঙিন মনে হচ্ছে। দ্রুত ব্যাগ ভর্তি ফলমূল, বিভিন্ন দামি দামি জিনিসপত্র নিয়ে নতুন জামাইয়ের মতো ভাব নিয়ে বাইকে স্টার্ট দিল জসিম। অন্ধবিশ্বাস দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব আসবে। ওটাই লাস্ট পর্ব হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।